টাইমস 24 লাইভ থেকে শ্রাবণী রায় বন্দ্যোপাধ্যায়, এবং যারা ভ্রমণ পিপাসু বা যারা ঘুরতে যেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু আমার পাশে যে মিষ্টি মানুষটি বসে আছে সে অতি পরিচিত। আর এখন এই সোশ্যাল মিডিয়া আসার কারণে সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে তিনি অতিরিক্ত পরিচিত লাভ করেছেন। শুধু তাই না, মানুষের প্রচুর ভালোবাসাও পেয়েছে। অহনাদি, প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো? আছি, চলে যাচ্ছে মোটামুটি। সবার ভালোবাসায় আরো ভালো কাজ করার চেষ্টা করছি, এটাই। আচ্ছা, তুমি কি কালকে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে? ঘুরতে আমাদের আগে থেকে খুব একটা প্ল্যান হয় না, কারণ প্ল্যান করলে সবসময় তো সেটা ভেস্তে যায়। তো যদি সুযোগ হয় তখন আমরা আর কি বেরিয়ে পড়ি। সাডেন প্ল্যান হয়ে যায়। সাডেন প্ল্যান ম্যাক্সিমামটাই সেটাই। আর আমরা জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে ট্যুর প্ল্যানার ব্লগ উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ বেশি দেয়। আনএক্সপ্লোর্ড অফবিট উইকেন্ড ডেস্টিনেশন মানে প্রথম ট্যুর প্ল্যানার ব্লগ। এছাড়াও আমাদের অনেক বড় বড় জায়গার ভিডিও রয়েছে। তো উইকেন্ড ডেস্টিনেশন বলেই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা অত সাজিয়ে গুছিয়ে প্ল্যান না করে ব্যাগ নিয়ে তৎকালে কারেন্ট অ্যাভেলেবেলে টিকিট দেখে বেরিয়ে ফেলি। এরকম কি হয়েছে তোমার জীবনে যে কালকে রাতে মনে হয়েছে আজকে সকালে বেরিয়ে পড়লাম? আমাদের এরকমও হয়েছে। আমাদের একটা নর্থ বেঙ্গল যাওয়ার প্ল্যান আছে, ধরো বলছে শনিবার যাওয়ার আছে। আমাদের বৃহস্পতিবার রাত্রে মনে হলো যে শুক্রবার দিনটা একটু সুবিধা আছে, কেউ কোনো অসুবিধা নেই, শুক্রবারটা চলে গেলে আরেকটা জায়গা নর্থ বেঙ্গলের হয়তো ঘুরে দেখে নেওয়া যেত। আমরা বৃহস্পতিবার রাত্রিরে কারেন্ট অ্যাভেলেবেলের টিকিট দেখেছি। টিকিট লাকিলি অ্যাভেলেবেলও ছিল, দুটোই ছিল লাস্ট। সেটা কেটেছি। কেটে আমরা রাত 12টার সময়তে যখন সব কাটা হয়ে গেছে আমরা ব্যাগ গোছাতে শুরু করেছি। করার পরে ভোরবেলা 4টে, 4:30, 5টায় বেরিয়ে পড়ে আবার ট্রেন ধরে বেড়াতে চলে গেছি। এটা পুরো থ্রিল। মানে আমরা ওরকমই সারা রাত্রি জুড়ে। আমাদের বাড়িতেও হঠাৎ বাবা মা দেখলো ব্যাগ গোছাচ্ছি, এইরকম। ট্রেন যাত্রা নাকি প্লেন যাত্রা, কোনটা বেশি মজাদার তোমার কাছে? ট্রেন যাত্রা অবশ্যই মজাদার, যদি সাথে বন্ধু বান্ধব পরিবারের লোকজন থাকে। আর সাইড যদি বার্থ পাওয়া যায় তাহলে তো বলার কথাই নয়। আর যদিও অনেক ক্ষেত্রেই আমরা বিমান যাত্রা করে থাকি, তার কারণ হচ্ছে সময় বাঁচানো। সময়টা তো একটা ব্যাপার, ছুটি সময় সবার ক্ষেত্রেই ব্যাপার, সেই জন্য অনেক ক্ষেত্রেই বিমান যাত্রা করা হয়। কিন্তু উপভোগ করা যায় বেশি ট্রেন যাত্রা। ট্রেনে যাত্রা করলেই ওই মানে জানলার ধারে বসলেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে। আমাদের তো এসে রচনা থাকতো, এসে থাকতো ট্রেন জার্নি। তখন সেই গ্রামের দৃশ্য দেখতে দেখতে যেতাম, ওগুলো খুব মনে পড়ে। আর বাড়ি থেকে খাবার নিয়ে যেতাম, সেটা সবাই মিলে খেতাম। না মুড়ি না এইসব। আর রাত্রের খাবার রুটি, আলু ভাজা, এই সমস্ত নিয়ে যাওয়া তো হতো। তুই এটা বানাবি, আমি এটা বানাচ্ছি। ওটা খুব মনে হয় মজাদার। তবে অনেকে থাকলে সেটা বেশি উপভোগ করা যায়। আমরা জানি সামনেই নারী দিবস। নারী হিসেবে সমাজের কাছে তুমি কি চাও, বা তোমার কি দাবি, বা কি চাওয়া পাওয়া, বা কি বলতে চাও? নারীদের সুরক্ষা, যেটা সেফটি সিকিউরিটিটা এখন একটা বড় ইস্যু হয়ে গেছে। আমি যেন সেফলি আমার শহরে তো বটেই, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে পারি, ছুটে বেড়াতে পারি, দৌড়তে পারি, এটাই চাওয়া। সুস্থভাবে যেন মানে সুস্থভাবে যেন লাইফটা লিড করতে পারি। মেয়ে বলে যেন একটা সবসময়তে ভয় না হয় যে রাত্রির হয়ে গেল, এখানে সেফটির সমস্যা রয়েছে, রাত হয়ে গেল ফিরতে হবে, ওই মানুষটা হয়তো আমাকে অন্য চোখে দেখছে। এইটা যেন, এই ভয়টা থেকে যেন আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। এই বদলটা তুমি কোথাও গিয়ে চাইছো? একদম নারী হিসেবে চাইছি। আর তোমার জীবনে সব থেকে অনুপ্রেরণাদায়ী নারীকে? আমার জীবনে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছেন প্রথম আমার মা। আমার মা অনেক স্ট্রাগল করেছেন। স্ট্রাগল মানে সবসময় ফিনান্সিয়াল স্ট্রাগল হয় না, অনেক রকম স্ট্রাগল হয়। এবং আমার আশেপাশের সেই সব মহিলারা যারা আমাকে বড় করার পেছনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার মধ্যে আমার ছোট মা মানে আমার কাকিমা রয়েছেন, যার সাথে আমার বন্ডিংটা ছিল আরো মায়ের থেকেও বেশি স্ট্রং। কারণ আমার মা ওয়ার্কিং লেডি ছিলেন। আমি স্কুল থেকে ফিরে আমার ছোট মাকেই প্রথম দেখতাম। আমার ঠাম্মা না থাকলে আমি বড় হতাম না, কারণ আমার মা চাকরি করতে যেতেন যখন ঠাম্মা আমাকে দেখতেন। আর পরবর্তীকালে এখন আমার আরেক মা, আমার মামুনি, তিনিও যেভাবে সাপোর্ট করেন, আমি তাদের এটা গর্ব করে বলার জায়গা নয়, কিন্তু তাও আমি অসুস্থতাতেও অনেক সময়তে যেতে পারি না। তাদের অনেক সময়তে আমাকে পেতে ইচ্ছা করে, দেখতে ইচ্ছা করে, তাও আমি বিভিন্ন কাজের চাপে
হয়তো যেতে পারি না, হয়তো ফোনেও ঠিক মতো কথা বলতে পারি না, এত চাপে থাকি। তারা সেটা বুঝে যখন 4 দিন বাদেও কথা হয় বলে, বাবা তুমি রাত্রে ফিরে এত টায়ার্ড থাকবে জানি, তাই তোমাকে আমি ফোন করিনি। এই যে স্যাক্রিফাইসটা তারা নিঃশব্দে করছেন এবং হাসি মুখে করছেন। এবং আমার বাড়িতে রয়েছেন আমার দিদা, মায়ের মা, আমাদের পুরো মহিলা বাহিনী, বাড়িতে মহিলার সংখ্যাই আরে বেশি। বাপরে। তো দিদার প্রায় 82-84 এজ। আমরা বেড়াতে গেলে দিদা তার আগে সমস্তটা গুছিয়ে দেওয়া, মানে আমার যেগুলো ডেলি জিনিসপত্র, ওষুধ থেকে আরম্ভ করে মেকআপের জিনিসপত্র লাগবে সেগুলো সমস্ত এগিয়ে দেওয়া। আমি এসে ফেলে ছড়িয়ে জিনিসগুলো রেখে দিই, সেগুলো কোথায় রেখেছি পরে দিদি এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না, ওগুলো দাও। এই বয়সেও করা। আমার জামা কাপড় এটা ঢিলা হয়ে যাচ্ছে, এটা টাইট হয়ে যাচ্ছে, অল্টার করে দেওয়া, সেটা সবটা ওনারা করেন। এবং এক একটা জেনারেশন, দিদা অনেক পুরনো জেনারেশন, ঠাম্মা নেই এখন আর, ঠাম্মা ছিল, মা, ছোট মা, আমি, আমার খুড়তুতো বোন, আমরা সব পরপর 3টে জেনারেশন বদলেছে, তাদের ভাবনা চিন্তা ধরন বদলেছে, কিন্তু চাওয়া পাওয়াটা সেই এক জায়গাতেই, যে মেয়েরা যেন সেফলি থাকতে পারে, সেইটাই সবার প্রাইম চাওয়া। এবং তারাও নিজেদেরকে আপগ্রেড করছেন এখনকার, যতটা পারা যায় এখনকার ধারণার সাথে। এটা খুব ভাবায় যে আমিও যেন পরে আমার যখন যুগ বদলাবে সেইটা এগিয়ে, মানে নিজেকে মানিয়ে নিতে পারি, যেন আমিও মানে পরের জেনারেশনের পাশে থেকে ওই একইভাবে তাদেরকে মোটিভেট করতে পারি যাতে এগিয়ে যেতে, যেন কখনো পিছনে তাদের টেনে না ধরি আমার নিজের চাওয়ার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আমার মনে হয় নস্টালজিয়াতে আমরা ইতিমধ্যেই চলে গেছি। তাই প্রশ্নটা একটু যদি আমি এবার আলাদা করি, ট্রাভেল, তো হঠাৎ করে ব্লগিং এর জন্য ট্রাভেলের কথা কেন মনে হলো? বেসিক্যালি ট্রাভেল ব্লগিং করবো বা কোনোদিনও ভাবনা চিন্তায় ছিল না এটা। আমি এর আগেও যেই জিজ্ঞেস করেছে আমি সবাইকে একই গল্প বলি। আমরা মধ্যবিত্ত বাড়ি, বাঙালি বাড়িতে যা হয়, একবার পুজোতে হয়তো বেড়াতে যাই, পুজোর ছুটিতে বা গরমের ছুটিতে, বা স্কুলের পরীক্ষার অ্যানুয়ালের পর যদি বাবা মা ছুটি ব্যবস্থা করতে পারে তখন। তো খুব যে বেড়াতে যেতে ভালোবাসতাম, বেড়াতে যেতে ভালোবাসতাম বলবো, মানে বাসতাম না বলবো না, কিন্তু ওই একবার দুবার বছরে, এর বাইরে তো বেড়ানো হতো না। আমার বিয়ের পর 17 সালে বিয়ে হয়, তারপরে অভিব্রতর মানে চিরকালই বেড়াতে যেতে খুব ভালো লাগে। আমার বিয়ের অনেক আগে থেকেই ওর ট্যুর প্ল্যানার চ্যানেল, এই মানে ফেসবুক গ্রুপটা ছিল, লেখালেখি করতো কিছু ম্যাগাজিনে। এই সমস্ত ওর খুব ভালো লাগতো, ফটোগ্রাফি করতেও ভীষণ ভালোবাসতো। ও প্রথম ওর মামার ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি শুরু করেছিল বেড়াতে যাওয়ার। তখন প্রথম, এত তো তখন ভিডিও ইউটিউব ছিল না সেই না। সময়তে, মানে আমার বিয়েরও অনেক আগেও, যখন কলেজে পড়ে সেই সময় বলছে, ও নিজে বিভিন্ন জায়গা থেকে পড়ে, জার্নাল ঘেটে, যারা ঘুরতে যান তাদের সাথে যোগাযোগ করে নিজে সিকিমের প্ল্যান করেছিল, পরে রাজস্থান যাওয়ার প্ল্যান করে বাড়ির লোকের সাথে, ওর বাড়ির লোকের সাথে ওর বিয়ের আগে। ওর খুব বেড়াতে যাওয়াটার প্যাশন। তো আমাদের বিয়ের পর ওর এক ভাই, মানে আমার দেওর মামা মাসির ছেলেও, সে বলে যে তোরা ব্লগিং তখন তোরা ইউটিউবে ভিডিও কর না, ব্লগিং কতটা তো পপুলারও ছিল না, ভিডিও কর না, এরকম একটা বলে। এবং তার বলার আরেকটা কারণ হচ্ছে আমি খুব ছোটবেলা থেকে আবৃত্তি শিখি, পরে সেটা নিউজ রিডিং, তোমার। অ্যাঙ্কারিং শিখেছি। হ্যাঁ। তো আমি বলতে ভালোবাসি, আমি এমনিও কথা বলতে, যদিও সবসময়তে খুব স্টেজে দাঁড়িয়ে খুব স্বচ্ছন্দ বোধ করি না, কিন্তু আবৃত্তিটা আমি খুব, মানে কোনোদিনও আমার ভয় লাগে না যে দাঁড়িয়ে যে কোনো সময় বলতে বললে আমি বলে দিতে পারবো সেটা একটা তোমার একটা। স্বর এবং বাচন ভঙ্গিতে কিন্তু কোয়াইট ক্লিয়ার। তো সেই জন্য তখন আমাকেও এটাই বললো যে তুমি চলো আমার সাথে, তুমি বলো। প্রথম দিকে তো আমরা যখন ভিডিও করতাম আমরা খুব একটা ফেস দেখাতাম না, আমরা ট্রাভেল গাইড দিতাম। যখন পুরো ভিডিওটা করে আনা হতো এবং পিছনে স্ক্রিপ্টটা ম্যাক্সিমাম অভিব্রত লিখতো, খুব টুকটাক আমি লিখতাম, ভয়েস ওভার দেওয়া হতো। তো বললো আমরা ভিডিওটা করি, মানে জায়গাটা ঘুরে এসে ভিডিওটা বানাই, তুমি ভয়েস ওভারটা দাও। সেইখান থেকেই মানে সেই টোপটা আমি গিললাম যে আমার গলা অনেকের কাছে পৌঁছো। তার মানে শুরুটাও খুব সুন্দর ছিল এরকমটা নয়, আমার গলা প্রথমে অনেকের ভালোও লাগেনি, ভালোও লেগেছিল, যেমন ভালো লাগেনিটাই বারবার মনে হয়, কারণ অনেকেরই মনে হয়েছিল অনেক বেশি কাব্যিক, অনেক বেশি নাটুকে। হতেই পারে সবার সবটা ভালো লাগবে এমন তো নয়। এবং তখন আমার অনেকটা কম বয়স, অনেক নতুন শুরু করেছি, আমার সেগুলো ভীষণ মনে দাগ কাটতো, খারাপ লাগতো। একটা সময় ভেবেওছিলাম যে আমি করব না, ছেড়ে দেবো। তো অভিব্রত মেনলি আমাকে বলল যে আমরা যেটা করি ভালোবাসা থেকে, প্যাশন থেকে করি, আমাদের কিছু হারানোর নেই, যদি কিছু আছে সেটা পাওয়ার আছে, মানুষের ভালোবাসা। তো
ছেড়ে দিলে যে কোনো কিছুই ছেড়ে দিলে ছেড়ে দেওয়া যায়, কিন্তু ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। তো বলে করো না, যদি খারাপ লাগছে ঠিক আছে, তোমাকে 10 জন খারাপ বলছে, কিন্তু 20 জন 30 জন 40 জন ভালো বলছে, খারাপটা মনে রাখবে, সেটা থেকে নিজেকে রেকটিফাই করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর ভালোটা মনে রাখবে মানুষ তোমাকে এতটা ভালোবেসেছে বলে। করতে 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 এখনো সবাই যে ভালো লাগবে, সেটা সংসারেও সবকিছু সবার ভালো লাগবে এটা হয় না। তো কিন্তু এখন অনেকেই আমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন, যে গলাটা তারা এখন শুনে অভ্যস্ত, তারা এখন অহনা মানে ওই গলাটাতেই অভ্যস্ত, এবং ওই গলাটা মানেই না ভিডিও দেখলেও হয়তো কেউ কেউ বলতে পারেন অহনা। ইভেন আমাকে বাজারে আমি আলু পটল ঢ্যাঁড়স যখন কিনি, পিছন থেকে কেউ নক করে বলেন, আরে অহনা না, তোমাকে দেখিনি, তোমার গলাটা শুনে মনে হলো তুমি অহনা। তো আমার এটাই এটাই পাওনা, এতদিনের 18 সাল থেকে আমরা ব্লগিং শুরু করেছি, এটাই 26 সালে এসে পাওনা আমার, যে আমার গলা দিয়ে মানুষ আমাকে চেনে। আমার এটা কিছু মানে আমার ভ্লগিংটার জন্য এটাই পাওনা। আচ্ছা, এতটা শ্রুতি মধুর অহনাদি, সেটার কারণ কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে প্রকাশ্য। অহনাদি, প্রথম এরম কোনো, প্রথম বলবো না, এমন কোনো ট্রিপ আছে যেটা তোমার লাইফ চেঞ্জ করে দিয়েছে, তোমার পার্সপেক্টিভ, থটস, ভাবনা সব চেঞ্জ করে দিয়েছে? দুটো কথা বলি। প্রথম আমি আন্দামান যাই হানিমুন ট্রিপে। তার আগে আমি কোনোদিনই বাড়ির লোকের ছাড়া, গার্জেন ছাড়া, অভিভাবক ছাড়া যাইনি। সেই প্রথম আমার এয়ারপোর্ট দেখা, সেই প্রথম আমার ফ্লাইটে চাপা, সেই প্রথম আমার অভিব্রতর সাথে দুজন, তখন সবে বিয়ে হয়েছে, আমার তখন অনেকটা বয়স কম, অভিব্রতরও বয়স কম, একা বেরিয়ে পড়া আন্দামানের উদ্দেশ্যে। প্রথম আমার বাবা সমুদ্রে পা ডোবালেও ভয় পায় সেরকম একটা মানুষ, সেখানে গিয়ে অভিব্রতর সাথে আমার স্কুবা ডাইভিং করা, সেখানে আমার পুরো একটা স্কুটি নিয়ে আন্দামানে অনেক রাত্তিরেও ঘুরে বেড়ানো। এখানে একটা কথা বলার, আন্দামানে আমরা রাত্রি 9টা, 9:30, 10টাতেও দুজনে বাইক নিয়ে বেরোতাম, এবং আন্দামানের মানুষ বলতেন যে এক গা ভর্তি গয়না পরেও যদি বেরোন দিদি, আমাদের এখানে কোনো ভয় নেই। ভয় নেই। এটাই নারী হিসাবে পাওয়ার, যেটা যেন ওই রকমটা যেন সব জায়গাতে হতে পারে। তো যাই হোক, সেটা আমাদের কাছে, সেটা আমার কাছে এখনো মানে মানে থ্রিলড হই ভেবে যে আমরা এত কিছু করেছিলাম সেই আর ওটা ট্রিপটা। তোমার প্রথম জার্নি বলতে প্রথম পারি জার্নি, আমরা। একা একা দুজনে গেছি, সব নিজেরা প্ল্যান করেছি, হোটেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু। বাড়ির লোককে বলিও নি স্কুটি করে ঘুরছি, না হলেই বলবে স্কুটি সেফটি এই সমস্ত। এটা একটা ব্যাপার। এটা তো গেল মনে রাখার মতন প্রথম ট্রিপ। কিন্তু ভয়ঙ্কর রকমের শিক্ষা পেয়েছি যদি বলো, সেটা হচ্ছে খুব রিসেন্ট, আমাদের 2025-এ আগস্ট মাসে ভিয়েতনাম ট্রিপে যাওয়া। ভিয়েতনামে বাবাকে নিয়ে প্রথম যাওয়া, মানে বাবার বিদেশ ভ্রমণ প্রথম। বাবা বয়স হয়ে গেলে তো লোকে বাচ্চার মতন হয়ে যায়, আমার বাবা খুব বলেছিল যে আমার পাসপোর্ট হয়েছে, পাসপোর্টে একটা যেন ছাপ পড়ে, একটু বিদেশ নিয়ে চল। অভিব্রতই ব্যবস্থা করলো বারবার, অভিব্রতই পুরো আমাদের পুরো ব্যাপারটার সাথে, মানে মেন হচ্ছে অভিব্রত উদ্যোক্তা, আমরা সবাই অভিব্রত যেরকম বলে সেই রকম ভাবে আর কিছুই। তো ও ব্যবস্থা করলো, সব করলো, বাবাকে নিয়ে আমি অভিব্রত বাবা বেরোলাম। প্রথম আমাদের 7 দিন 8 দিনের প্ল্যান ছিল, ভালোই চলছিল ট্রিপটা। প্রায় শেষের দিন, প্রায় কেন শেষের দিনই বাবার সকাল, তার আগে থেকে একটু শরীরটা খারাপ, না এবার বাবার বিভিন্ন রকম সমস্যা রয়েছে, বয়সজনিত বিভিন্ন রকমের সমস্যা, হাই ডায়াবেটিস, হাই প্রেশার, একটা কিডনির সামান্য সমস্যা, এই সমস্ত আছে। তো আমরা তাও ঠিকই চলছিল। আসার আগের দিন বাবা হঠাৎ শরীরটা খুব খারাপ বলে, আমরা বাবাকে হোটেলে রেখেই সব ব্যবস্থা করেই আমরা নিজেরা লাস্ট যেটুকু ঘোরাঘুরি বাকি ঘুরে নিই, বাড়ি ফিরবো। তারপরেই বাবার ফোন আসতে থাকে, হোয়াটসঅ্যাপ কল, যেহেতু বিদেশ, বিভিন্ন অসংলগ্ন কথা। বাড়িতেও বাবা ফোন করে বারবার মাকে বলে তোমাকে কেন দেখতে পাচ্ছি না, যদিও মা ট্রিপটায় যায়নি। তো সেই জায়গাটাতে আমাদের মনে হয় যে বিষয়টা ভালো লাগছে না, আমরাও তড়িঘড়ি গাড়ি নিয়ে ফিরে আসি। ফিরে এসে দেখি বাবা, আমরা ভয় পাচ্ছিলাম যে বাবা তো কিছু বুঝতে পারছে না, যদি বাবা বেরিয়ে যায় একবার হোটেল থেকে আর বাবা খুঁজেই পাবো না, কারণ ভাষা সমস্যা, জায়গার সমস্যা, যে মানুষটা কিছু মনেই করতে পারছে না, সে কি বলবে। হুম। এলাকায় হলে তাও বাবাকে চিনে হয়তো দুটো হ্যাঁ, লোক হ্যাঁ, এগিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। তো সেইটা নিয়ে তারপরে আমরা গেলাম, গিয়ে দেখছি বাবার একেবারেই শরীর ছেড়ে দিচ্ছে, টয়লেট করে ফেলছে এইরকম। তাকে রুমে নিয়ে যাওয়া হলো, বাড়িতে কথা হলো, যেটুকু মনে হলো যে একে মানে হসপিটালে দিতেই হবে। তারপরে আমরা হসপিটালাইজ করলাম বাবাকে, ওখানে বলল যে একটা নয়, মাল্টি অর্গান ফেলিওর, বিভিন্ন রকম সমস্যা, ওখান থেকে ইন্টারন্যাশনাল একটা হসপিটালে বাবাকে ট্রান্সফার করতে হবে। আমরা ছিলাম ভিয়েতনামের ফুকক আইল্যান্ডে, একটা ছোট্ট আইল্যান্ড, খুব সুন্দর ছোট্ট আইল্যান্ড। তো সেখানে সেখানে যাওয়া, এবং সেখানে উম ওনাদের চিকিৎসা পদ্ধতি অন্যরকম, এবং বাবার অবস্থাটাও বেশ ক্রিটিক্যাল ছিল। আ যা হলো আল্টিমেটলি আরো 7 দিন আমরা আটকে গেলাম।
টাকা পয়সার ব্যাপার, বাড়ি থেকে টাকা পয়সা পাঠাচ্ছে, টাকা পয়সার সমস্যা, একটা মাইন্ড সেট আপ থাকে ফিরতে হবে, ছুটির ব্যাপার আছে, সমস্ত টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিটের ব্যবস্থা। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা ছিল মেন টাউনে, আর হসপিটালটা একেবারে দূরে। সেখান থেকে পুরো শিফট করে হসপিটালের কাছে যাওয়া, নিজেদের কস্ট কাটিং করার জন্য খাবারটা সকালে রেডি টু ইট যে নুডলস গুলো হয় সেগুলো করে মানে করে ব্রেকফাস্টের ব্যবস্থা করা, লাঞ্চেও ভাবা একটা পিৎজা নিয়ে নেওয়া যাতে দুজনের পেটটা ভরে যায়, ডিনারে হয়তো কোনো একটুখানি একটু ভালো মন্দ খাওয়া। প্রথম দুটো দিন সারা দিন রাত হসপিটালেই থাকা, পালা করে হসপিটালেই থেকেছি, এক ফোঁটা ঘুমোইনি, হসপিটালে বাবার সামনে রয়েছে, বাবা একেবারে অবুঝের মতন কিছু শুনবে না আমরা না থাকলে, সেটা করা। আমরা টি ব্যাগ বোধহয় আমাদের সাথে ছিল, সেই টি ব্যাগ আর টি কাপ, হসপিটালে যে জল খেতে কাপ দিত সেই কাপে একটা হট ওয়াটার বেরোতো, টি ব্যাগটা আমরা নিয়ে যেতাম, ব্যাগে ছিল, সেটা থেকে নিয়ে গিয়ে একটা টি ব্যাগে 3 জন চা করতাম। ওই গরম জলটা হসপিটাল থেকেই নিতাম, কারণ হোটেলে বললে আবার গরম জলের আলাদা চার্জ নেবে। হসপিটাল থেকে ওই গরম জলটা নিয়ে ওতে 3টে দিয়ে লুকিয়ে লুকিয়ে একটুখানি চাটা খেয়ে নেওয়া। এবং শেষ দিকে আমরা বাজারেও গিয়ে ওখান থেকে একটু আলু, একটু ডিম, একটু পেঁয়াজ লঙ্কা কিনে এনে আলু ডিম দিয়ে মানে একটু সেদ্ধ করে ওদেরকে ভাত বলে করে খাওয়া। এবং মানে বাবার ফেরাটা আমাদের আবার কুয়ালালামপুরে লেওভার ছিল, সেখান থেকে আবার অনেকক্ষণ, প্রায় 6 ঘন্টার মানে আমাদের জার্নিটা অনেকক্ষণের ছিল, প্রায় 12-18 ঘন্টার, অতক্ষণ একটা অসুস্থ মানুষকে নিয়ে ফেরা। ওই সময়তে শিখিয়েছে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, কিভাবে সমস্ত সিচুয়েশনে ধৈর্য রাখতে হয়। আর শিখিয়েছে যে আর মানে পরিচিত হয়েছি আমরা এমন অনেক মানুষের সাথে যাদের সাথে আর কোনোদিন দেখাও হবে না, তারা আমাদের কেউ নন। কিন্তু তারা নিঃস্বার্থভাবে পাশে থেকে হেল্প করেছেন। সেটা ক্যাব ড্রাইভার থেকে আরম্ভ করে হসপিটালের ওয়ার্ড বয় অব্দি। যারা বুঝেছেন যে এরা এখানের মানুষ নয়, ভাষা বোঝেন না, কিন্তু পাশে থেকেছেন। সবসময় খারাপটা বলি আমরা, এখানে আনসেফ ওখানে ওই, কিন্তু ওখানে আমরা ওটা শিখেছি ভীষণ। একটা অন্য ধরনের গল্প, এবং একটা সত্যি কথা বলতে এই গল্পটা কিন্তু একটা শিক্ষা দিয়ে যায়। ঘুরতে যাও এতগুলো, ঘুরতে যাওয়ার সময় সেফটিটা কি করে ম্যানেজ করো? কারণ একদিন গিয়ে ১ম তুমি যে বললে, ১ম তো গিয়ে বোধহয় অতটা তো বুঝতে না, যে সেখান থেকে ধীরে, ধীরে এই বিষয়ে তুমি কি বলবে? নিজেরা কি করে সেফটিটা মেনটেন হুম, করি, হুম, তাই তো? হুম। সেফটি বলতে খুব মানে একটু তার আগে স্টাডি করে নিতে হয়। ফট করে একটা কিছু কেউ বলছে চলুন অমুকটায় যাই বা চলুন অমুকটা করি, সেটা না করে সেটা আগে থেকে একটু স্টাডি করে নেওয়া। বা ধরো যেকোনো ধরো কোথাও একটা গেছি, কোনো একটা অ্যাক্টিভিটি করবো। তো সেই অ্যাক্টিভিটিটায় যেকোনো চলুন আমি আপনাকে নিয়ে ঘুরিয়ে দিচ্ছি, হুম, সেটা না করে যেটা অথরাইজড যে এজেন্টসরা রয়েছে অনলাইন তাদের ওয়েবসাইট থেকে বুক করা বা কি, সেগুলো। এটা কিন্তু আমি বলছি শুধু নিজের সেফটি যেমন, এবং ফ্রড, জালিয়াতি, স্ক্যাম, সেটা থেকেও অনেকটা বাঁচা যায়। প্রথম হচ্ছে জায়গাটা সম্বন্ধে, এবং জায়গাটারও একটা মানে জায়গাটা সম্বন্ধেও ধারণা যে সেইখানে কি কি থ্রেটস, কি কি প্রবলেম আসতে পারে, ফেস করতে পারি আমরা। সেইটা বুঝে সেই রিস্কটা নেওয়া। আমি আন্দামান বলে রাত 11টায় বেরোতে পেরেছি স্কুটি নিয়ে। হয়তো এমন অনেক জায়গা থাকতে পারে যেখানে আমার হয়তো ভয় লাগতে পারে। সেই জায়গাগুলো মানে সেখানকার যে জায়গায় আমি আছি, সেই যে হোটেলে আছি বা যেখানে রয়েছি, সেখানকার মানুষ কি বলছেন, যেটা না বলছেন সেটা না, সে অকারণ আমি রিস্ক নেব না। বা ধরো একটা প্রাকৃতিক দুর্যোগের সময় আমি গেছি, ঝড় বৃষ্টি মানে বর্ষাকালে আমি একটা ধরো নদীর ধারে গেছি, খুব পিছল, লেখা আছে ডেঞ্জার, ওদিকে যাবেন না, কিন্তু আবার সেখান থেকে হয়তো ভিডিওটা ভালো আসবে, যাব না। কিন্তু না, যেটা বলা আছে আমি সেটাই করবো, আমি সেটার বাইরে কখনো যাব না। কারণ বিপদের কখনো বলে আসে না। অ্যাডমিনিস্ট্রেশন যেটা বলছে সেটা আমাকে মানতেই হবে। আমরা এটা খুব ফলো করি। তারপরেও তো বিপদ বলে কয়ে আসে হয়ে না। আসে না, আসে। সেটা প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, মানুষ দ্বারা সৃষ্টও কোনো বিপদ হতে পারে। সবসময় কেয়ারফুল থাকা আর অকারণ রিস্ক না নেওয়া। আরেকটা তুমি যেটা বললে যে মাথা ঠান্ডা রাখা। মাথা ঠান্ডা রাখতে হবে। আমার এরকমও হয়েছে, আমি কেরালায় গেছি। কেরালায় ভোর ৪টের সময়তে আমরা কস্ট কাটিং এর জন্য পাবলিক বাসে গেছি। হুম। বাস আমাদের ম্যাপে যে ওখানে তো ভাষার একটা সমস্যা থাকেই। বাস আমাকে যে স্টপেজটায় নামিয়েছে, তারপরে যেই সিগন্যাল হয়ে গেছে, অভিব্রতকে অনেকটা দূরে নামিয়েছে। প্রায় ১.৫-২ কিলোমিটার দূরে। এবং ভোরবেলা তখন আমি লাগেজ নিয়ে নেমেছি, ওর হাতে লাগেজ। ওকে আসতে হলে মানে পুরো ওটা একটা ওভারব্রিজ আছে। ওকে আসতে হলে পুরোটা হেঁটে আসতে হবে। কিছু পাওয়া যাবে না।
এবং সেই সময় ভোর মানে অন্ধকার, তখন সবে দু একটা লোক বেরিয়েছে রাস্তায়, আর সহযাত্রী যারা ছিলেন তারা সবাই ক্যাব ট্যাব বুক করে যে যার চলে গেছে, কিন্তু অভিব্রতকে ওই পথটা ফিরে আসতে হবে, আর পুরো ফাঁকা রাস্তায়। প্রচন্ড ভয় লেগেছে। আমি তখন চাইলেই অভিব্রতকে 100 বার ফোন করে আসো 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 করে মাথা খারাপ করতে পারতাম, কিন্তু আমি যখন শুধু মানে ঠান্ডা মাথায় নিজের লোকেশন শেয়ার করে টাইম গুনেছি যে ওকেও তো আসতে দিতে হবে, ও যদি ওই টেনশনটা করে, টেনশনটা আমি ওকে যদি দিই, তাহলে ও তো ওখানে একটা বিপদে করতে পারে, সেটা যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো রকম কিছু হতে পারে, ওর টেনশনে শরীর খারাপ হতে মানে পারে। টেনশন পাস অন টেন্ডেন্সিটা নিজে control। নিজে নিজের জায়গাতে ঠান্ডা থাকা, যে ওয়েট এন্ড ওয়াচ, একটু সময় দাও, এইটা আমার ক্ষেত্রে আমি এটাই করি। আচ্ছা, আমার ক্ষেত্রে এটা করি, আর আমি আরেকটা জিনিস খুব বিলিভ করি, যেটা এই লাস্ট ট্রিপেও হয়েছে, যে লাস্ট মিনিট অব্দি কোনো আশা ছাড়বে না, হাল ছাড়বে না। এনিথিং আমি ক্যান হ্যাপেন এনিথিং ক্যান হ্যাপেন। আমি লাস্ট ট্রিপে ট্রেনটা মিস করতাম। 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল। 9টা 4-এ আমি হাওড়ার একেবারে বাইরে টোটো নামিয়েছে আমাকে। তার আগেরও একটা বিশাল গল্প আছে, বলছি না, 9টা 4-এ নামিয়েছে। এবং তখন থেকে আমি দৌড়তে শুরু করেছি যে 9টা 10-এর ট্রেনটা 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ধরবো। 21 নম্বর প্ল্যাটফর্মে এসে আমি 22 নম্বরে দেখে ওই ক্যাব রোডটা পেরোতে হবে বলে মনে হচ্ছে 1 মিনিটের জন্য আর পারছি না, থাক। তারপরেই মনে হয়েছে না, যেতে হবে। পেয়ে গেছিলে ট্রেন? পেয়েছি ট্রেনটা। মানে লাস্ট মিনিট অব্দি আমি লাস্ট মিনিট অব্দি বিলিভ করি হতে পারে। সফরটাও চাই তুমি আসো। হ্যাঁ, এরকমও হয়েছে কুম্ভ মেলার সময়তে আমাদের ট্রেন মিস হয়ে গেছে। তারপরে কি করব, কুম্ভ মেলাটাই তাহলে যাওয়া হবে না। তারপরের ট্রেনটা ধরে আমরা জেনারেলে বসে পুরো ট্রেন গেছি। জেনারেলে আমরা অতক্ষণ জার্নি করেছি, কিন্তু গেছি, যাওয়াটা ইম্পর্টেন্ট। যাওয়াটাই। আচ্ছা দিদি, এবার আমরা যদি, যেহেতু ট্যুরিজম একটা বিশাল সেক্টর, ফ্যাক্টর, তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে কি কি ডেভেলপমেন্ট তুমি চাও? ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এখন অনেকটাই সুন্দর হয়েছে। যেমন ট্যুরিজমের যে প্রপার্টি গুলো, সেগুলো এখন টপ নচ। আমরা অন্তত যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেড়াতে গেলে ওটাই প্রেফার করি। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা ব্যাপার, সেটা হচ্ছে এখনো অব্দি কিভাবে সেটা দিয়ে ব্যবসা করতে হয়, ট্যুরিজমটাকে কিভাবে চ্যানেলাইজ করতে হয়, সেটা হয়তো কোথাও কোথাও ল্যাকিং। সেই জায়গাটা অন্যান্য অনেক স্টেট এগিয়ে গেছে। আমাদের হিডেন অনেক ট্রেজার রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর ওয়াটারফল রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর ড্যাম রয়েছে, যেগুলো একটু প্রচার, একটু সুন্দর করে সাজানো গোছানো করলেই আরো বেশি মানুষজন যাবে, কিন্তু হেলায় পড়ে আছে। এবং সেখান থেকে গভর্নমেন্টের কিছু রেভিনিউ আর্নিংও হবে, কিন্তু সেটার দিকে কখনো অব্দি নজর দিচ্ছে না। কোর্স বা পড়াশোনাও কি এর জন্য বাড়ানো উচিত? আরেকটা জিনিস, যারা ট্রাভেল ভালোবাসেন, ট্রাভেল জনারের লোকজন, তাদেরকে এই দিকটাকে একটু যদি দেখতে দেওয়া হয়, তাহলে তারা মনে হয় হেল্প করবে। সেটা শুধু খাতায় কলমে থাকলেই তারা হবেন না, তাদের ইনপুটটাকে প্রপারলি পার্টিসিপেশনটা, নিয়ে সেটাকে ভাবতে হবে। তাদের ইনপুট সবসময়তেই সেটা ইমপ্লিমেন্ট করা যাবে তা নয়, সেটা নিয়ে একটা আলোচনা পর্যালোচনা, যে কি হতে পারে, কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে। এবার আমরা খেলে নেবো একটা র্যাপিড ফায়ার রাউন্ড। অহনাদি, রেডি? আচ্ছা, প্রথমেই অহনাদি বলেছে সহজ সহজ প্রশ্ন করতে। আমাকে কি দেখে অতটা কঠিন তোমার মনে হচ্ছে বলো? আচ্ছা, ইউটিউব আর ইনস্টাগ্রাম? ইউটিউব। লাক্সারি হোটেল নাকি কোজি হোমস্টে? কোজি হোস্ট। পাহাড় নাকি সি বিচ? সি বিচ। নর্থ ইস্ট নাকি হিমাচল? নর্থ ইস্ট। লাস্ট মিনিট প্যাকিং না প্রো প্ল্যানার? এটার উত্তর Last আমিও minute packing। আমিও দিয়ে দেবো। ফ্লাইট মিস নাকি লাগেজ মিস, কোনটা বেশি পেইনফুল? ফ্লাইট মিস। হ্যাঁ, লাগেজ আবার করা যাবে। মোটামুটি যারা আমরা ওই যে মানে লাগেজ, যেটা আমরা কেবিন লাগেজ দিই, তাতে খুব দামি জিনিসপত্র থাকে না। থাকে না। জামা কাপড় 2-4টে ঠিক আছে, চলে কেনা গেলে যাবে, চলে নতুন দেশে গিয়েও কেনা যাবে। ব্যাগে সব থেকে অদ্ভুত জিনিস কি থাকে? অনেক সময় কুকুর বেড়ালের জন্য ওষুধ। মানে তুমি এরকম হয়েছে যে বাইরে গিয়েও তাদেরকে ফিট করিয়েছো? ফিড করাই না, নিওম্যাক থাকে বা নিয়ম, এরকম হ্যাঁ, নিয়ম যেগুলো তো, হ্যাঁ, হ্যাঁ, যেগুলো ওদের ওখানে পাওয়া আমি যায়। আরেকটা পরিচয় দিয়ে দিই। উনি কিন্তু অ্যানিমেল লাভার দিদি, শুধু অ্যানিমেল লাভার না, অ্যানিমেলের জন্য যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। বেস্ট প্লেস টু এক্সপ্লোর লোকাল ফুড? কোনো হোমস্টেতে তাদের খাওয়া,
তাদের ফার্মের সবজি দিয়ে তৈরি করা খাবার। এটা তোমার এক্সপেরিয়েন্সে কোনোটা হয়েছে এখনো? নর্থ বেঙ্গলে আমরা এরকম অনেক জায়গাতে খেয়েছি। তারা তাদের নিজেদের যে শাক, তারপরে ক্ষেতের সবজি দিয়ে বানিয়ে দেন, তার টেস্টই আলাদা। মোস্ট ফ্রেন্ডলি লোকালস? মোস্ট ট্রেন্ডি লোকালস মানে সাজুগুজু করবে সুন্দর এরকম। না, তোমাদের সাথে যতটা কম্প্রোমাইজ মানে হ্যাঁ, ফ্রেন্ডলি লোকালস। মোস্ট ফ্রেন্ডলি পাহাড়ের মানুষজন। হিলি এরিয়া Hilly বলতে area। পারছো। আচ্ছা, আরেকটা হচ্ছে মোস্ট ওভাররেটেড ট্রাভেল ডেস্টিনেশন। মলদ্বীপস। এটা কারণটা কি তুমি বলবে? কারণ আমরা লাক্ষাদ্বীপ ঘুরেছি। হ্যাঁ, ভীষণ সুন্দর, অসাধারণ, অনেক কম খরচে ঘোরা যায়। কিন্তু তাও মলদ্বীপসের ওয়াটার ভিলাতেই লোকজন থাকতে চায়। কিন্তু লাক্ষাদ্বীপ তো লাক্ষাদ্বীপ অসাধারণ, অনেক কম খরচে ঘুরে আসা যায়। কিন্তু তাতে ঠিক মন মন পোষায় না। পোষায় না। সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে পিকচার পোস্ট করা যায় না। একদম, একদম এটাই। গালাগালি দেবেন না। ফ্লাইট অর ট্রেন? এই প্রশ্নটা আগে করে ফেলেছি। হ্যাঁ, ট্রেন সুন্দর বেশ। আচ্ছা, এক্সপ্লোর শিবাজি নাকি ট্রাভেল উইথ কৌশিক? দুজনেই আমাদের খুব ভালো বন্ধু। এটা নিয়ে কিছু বলতে চুজ করতে পারবো না। বং এক্সপ্লোরার নাকি অনিন্দোস ট্রাভেল ব্লগ? যাদের নাম বলছো সবাই আমরা একটা গ্রুপ। দেখা হলে আমরা চুটিয়ে আড্ডা মারি। তাই সবাইকে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে নিজের মতন করে সুন্দর। প্রত্যেকে আলাদা আলাদা বলেই আপনারা সবাই আমাদের দেখেন। ঠিক আছে, আমরা উত্তরগুলো নিলাম, কিন্তু র্যাপিড ফায়ারে কিন্তু একজনকে চুজ না, করতে ওটা হবে। করা যাবে না। বকবে, মানে একজনের নাম মিস হয়ে গেলে খুব মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে কথোপকথনে ব্যস্ত ছিলাম তা কিছুটা অ্যাডভাইসের দিকেই যাচ্ছে, কিন্তু এইবার ঘুরতে যারা, আমি যে ভ্রমণ পিপাসু কথাটা শব্দের ব্যবহার করলাম, এবার ঘুরতে যাওয়া নিয়ে যদি একটু আমরা গল্প করি। অহনাদি, প্রথমেই জিজ্ঞেস করব, এখন কর্পোরেট ওয়ার্ল্ডের স্ট্রেসটা অনেকটা বেশি। তো এই ধরো উইকেন্ডে ঘুরতে যাব কলকাতার, এমন কিছু জায়গার নাম যদি বলো, মানে কলকাতা থেকে কাছে পড়ে বা কলকাতার আশেপাশে। কুলডিঘা যাওয়া যেতে পারে, দেব্রিগড় যাওয়া যেতে পারে, ওদিকে যাওয়া যেতে পারে আমাদের ঝাড়গ্রাম, আচ্ছা কাঁকড়াঝোড়, ঘাটশিলা দিকটা যাওয়া যেতে পারে। সমুদ্র সৈকতের মধ্যে কানাই চট্ট আছে, দুবলাগাদি আছে, অনেক জায়গা আছে। মানে আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম উইকেন্ড ডেস্টিনেশন রয়েছে, প্রচুর উইকেন্ড ডেস্টিনেশন হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছে এরকম অনেক জায়গা। তার সাথে সাথে আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, এখানেও বেশ আচ্ছা, শেষ প্রশ্ন, কারণ আমি জানি এই কনভারসেশনটা শেষ করার ইচ্ছে আমাদেরও নেই, আর যারা দর্শক তাদেরও এটা যে দেখবো না, স্ক্রোল করে যাব, সেই ইচ্ছে হবে না। কারণ ঘুরতে যেতে হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই খুব ভালোবাসি। দিদি, মোস্ট এক্সপেন্সিভ মানে সব থেকে দামি কোন জায়গা ভারতবর্ষে, আর সব থেকে বাজেট ফ্রেন্ডলি কোন জায়গা? আমাদের জন্য যদি বলো, আমাদের যে পজিশন কলকাতা থেকে যদি আমরা শুরু করি, কেরালা গেলে বেশ খরচা পড়ে। রাজস্থান ট্রিপটা যেহেতু অনেক বড় হয়, অনেক দিনের হয়, সেখানেও খরচাটা বেশ বেশি লাগে। এছাড়াও আরো অনেক জায়গা আছে, কারণ এই খরচা বেশি কম পুরোটাই খুব আপেক্ষিক। তুমি কিভাবে কোথায় থাকছো, কিভাবে ঘুরছো, কিভাবে খাচ্ছো, তার উপর অনেকটাই ডিপেন্ড করে। কিভাবে প্ল্যান করছো। আর সস্তার মধ্যে এত দূরে হিমাচল প্রদেশ, সেটাও কিন্তু একটু যদি সস্তায় মানে প্ল্যান করতে পারো, সস্তায় বেশ ঘুরে আসা যায়। তো প্ল্যানিং এর ওপর আর কোন জায়গা থেকে যাচ্ছি, যদি কলকাতা ধরে নিয়ে ভাবা যায় সেই হিসাবে বললাম, তাহলে এইগুলো বলবো। এছাড়াও আরো অনেক জায়গা আছে, এক্ষুনি মানে সেই জায়গাগুলো মনে আসছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি টাইমস 24 লাইভ থেকে শ্রাবণী, এবং আমার সঙ্গে চিত্র সাংবাদিক অর্ণব।